সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে হারের কারণ অনেকগুলো। সো কোনো ইন্ট্রো না দিয়ে চলেন একে একে কারণগুলো দেখে আসি। কারণ নাম্বার ১, রেফারির কিছু ভুল সিদ্ধান্ত অথবা পক্ষপাতমূলক সিদ্ধান্ত। যেমন ম্যাচের শেষ দিকে ফাহিমকে ডি বক্সে যেভাবে ফাউল করলো সেটা অনায়াসে পেনাল্টি দিতে পারত রেফারি, কিন্তু রেফারি দেয়নি। এছাড়াও ম্যাচের বিভিন্ন সময়ে 50-50 যে ডিসিশনগুলোর প্রয়োগ ছিল সেগুলো ম্যাক্সিমামই, নট অনলি ম্যাক্সিমাম, প্রায় সবগুলো ডিসিশনই বাংলাদেশের প্রতিকূলে গিয়েছিল। এগুলা গিয়েছিল সিঙ্গাপুরের অনুকূলে। কারণ নাম্বার ২, কোচের ভুল প্র্যাকটিস, ভুল ডিসিশন, ভুল একাদশ এবং ভুল ফরমেশন। লিগের সেরা নাম্বার 9কে একাদশে না রেখে লিগের সেরা রাইট উইঙ্গারকে নাম্বার 9 রোলে খেলানো, অ্যাট দ্য সেম টাইম লিগের অন্যতম সেরা মিডফিল্ডারকে রাইট উইঙ্গার হিসেবে খেলানো। এতে করে বাংলাদেশ 3টা সেরার সার্ভিস থেকে বঞ্চিত হয়েছে। এটা অনেকটা বাটারফ্লাই ইফেক্টের মতো। যেমন নাম্বার 9 রোলে যিনি ভালো তাকে না খেলিয়ে সেখানে ভালোর সার্ভিসটা না নিয়ে, কারণ রাকিবের যে কমফোর্ট জোন রাইট উইং, সেখানে মিডফিল্ডার কাজেম শাহ ছিল ফ্লপ। হ্যাঁ, রাকিবও যে অনেক বেশি আহামরি ভালো খেলতে পারছে বিষয় কিন্তু এমন না, বাট সে একটা গোল করতে পেরেছে, কিন্তু সেও ওভাবে ক্লিক করেনি। এক কথায় পুরো ফ্রন্ট লাইনটাই ছিল ক্লুলেস। অন্যদিকে ফাহমিদুলও যে খুব আহামরি ছিল বিষয়টা এমন নয়। হামজাকে রাকিবের করা গোলের আগ পর্যন্ত উপরে উঠতে দেয়া হয়নি। যখনই হামজা উপরে উঠলেন দেন তার অসাধারণ থ্রু থেকে গোল করলেন রাকিব। তাহলে হামজাকে কি ম্যাচের আরো আগে থেকে উপরে খেলানো যেত না? সমিত সোম অনেকগুলো ফরওয়ার্ড পাস দিয়েছিল, হয়তো সেগুলো 100 বা 80% চান্স না, কিন্তু 50-50 অথবা 60-40 চান্স কিন্তু ছিল। বাট রাকিব বারবার অফসাইড ট্র্যাপে পড়ে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। এছাড়া ম্যাচের 15 থেকে 16 মিনিট যখন চলতেছিল তখন অসাধারণ একটা পাস দিয়েছিল সমিত সোম, কিন্তু তখন ওখানে রাকিব পৌঁছাতে সময় লেগেছিল, যেতে পারেনি। কিন্তু তখন যদি একজন অ্যাকচুয়াল নাম্বার 9 যদি থাকতো তাহলে সে নিশ্চয়ই এটা অকুপাই করতে পারতো। এটাতে একেবারে অন ক্যামেরা আমরা দেখেছি যে সমিত সোম অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল। ম্যাচে বাংলাদেশের একমাত্র গোল স্কোরার এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলা রাকিব ঠিক কোন কারণে শেষ দিকে রাইট ব্যাক বানিয়ে দিলেন ঠিক বুঝে আসে না। এটা টেকটিক্স নাকি মাথা মোটা সিদ্ধান্ত? একজন ইন্ডিয়ারকে আপনি খেলালেন সেন্টার ফরওয়ার্ড হিসেবে, যেখানে সে খেলতে পারতেছে বা সে বারবার ওয়াইডলি চলে যাচ্ছিল, সেই দুইটা উইংয়ে শিফট হয়ে যাচ্ছিল, তারপরও আপনি তাকে জোর করে সেন্টার ফরওয়ার্ডে খেলালেন, আবার তাকে নিয়ে গেলেন রাইট ব্যাক পজিশনে। এতে করে ফুটবলারদের যে স্বভাবজাত খেলাটা আছে এটা কোনোভাবে স্বাভাবিক থাকে না। কারণ নাম্বার 3, গোলকিপার এবং ডিফেন্ডারদের মধ্যে মাত্রাতিরিক্ত ভুল। প্রথম গোলে প্রিয় সাদউদ্দিন, প্রিয় বলতেছি কারণ সাদউদ্দিন কোচের প্রিয় ছাত্র, না হলে সাদউদ্দিনের যে পারফরমেন্স নট অনলি গত ম্যাচে, এর আগের ম্যাচগুলোতে যে পারফরমেন্স তাতে সাদউদ্দিন কোনোভাবেই ডিজার্ভ করে না স্কোয়াডে। একাদশ তো বহুত পরের কথা। গোল ঠেকানোর কোনো চেষ্টা না করে অফলস দৃষ্টিতে গোল করার দিকে তাকিয়ে থাকলেন। উনি লেফট ব্যাক, উনার সাইড থেকে গোল হয়ে যাচ্ছে, উনি নীরব দর্শক। তবুও কোচের আস্থাবাদন বলে তিনি পুরো 90 মিনিট মাঠে ছিলেন। কিন্তু এই লেভেলের ম্যাচে প্রতিপক্ষের একজন উইঙ্গার কিভাবে আনমার্ক অবস্থায় ডেঞ্জার জোনে থাকে এবং সেই সাইডের ফুল ব্যাক কিভাবে দর্শক হয়ে থাকে তা আমার ছোট্ট মাথায় বুঝে আসে না। সেকেন্ড গোল, সিঙ্গাপুরের একজন দূর থেকে শট করলেন, মিতুল মার্মা ঠেকালেন কিন্তু ধরতে পারলেন না। রিবাউন্ডে বলটা চলে গেল আনমার্কড অবস্থায় থাকা এই ম্যাচের দুই দলের সেরা স্কোরার ইহসান পান্ডির কাছে। ইহসান পান্ডি হলো সিঙ্গাপুরের স্কোরার সেরা স্কোরার, তিনি সিঙ্গাপুর দলের সেরা প্লেয়ারও বটেন। তিনি বলটা রিসিভ করলেন, একটা পাস দিয়ে ডান পাশে নিলেন, দেন শট করলেন এবং গোল হয়ে গেল। প্রতিপক্ষের সেরা ফুটবলার ডিবক্সের মধ্যে আনমার্কড অবস্থায় থাকলেন এবং রিবাউন্ডে বল রিসিভ করে প্লেস করে সময় নিয়ে 12 শট করা পর্যন্ত বাংলাদেশ কোনো ডিফেন্ডার ক্লোজ ডাউন করতে পারেননি। প্রতিপক্ষের সেরা প্লেয়ারটা নিয়ে এতই আপনি স্টাডি করলেন, তাহলে কি স্টাডি করলেন যে প্রতিপক্ষের সেই প্লেয়ারটা আনমার্কড অবস্থায় দীর্ঘ সময় থেকে গেল? আমাদের ফাহমিদুল সেম জায়গায় রিবাউন্ডে বল পেয়েছিল, সেও বল রিসিভ করে সেকেন্ড পাসে স্থান ক্রিয়েট করেছিল, কিন্তু ততক্ষণে সিঙ্গাপুরের দুইজন ডিফেন্ডার ফাহমিদুলকে ক্লোজ ডাউন করে ফেলেছিল। যেটা বাংলাদেশের ডিফেন্ডাররা পারেননি সেটা সিঙ্গাপুর করে দেখিয়েছে। কোন লেভেলের ডিফেন্ডিং ছিল বোঝাই যাচ্ছে। কারণ নাম্বার 4, সেকেন্ড গোলের পর পুরো গ্যালারি নিস্তব্ধ হয়ে গেল, ফুটবলাররা মানসিকভাবে ভেঙে পড়ল। বাংলাদেশের ক্রাউড ফ্যাশনেট হলেও একদম পুরাই ডেড, পুরাই মৃত। দেখে মনে হয় না যে আমরা হোম ম্যাচ খেলতেছি, না আছে কোনো হুইসেল,
না আছে গ্লাভ, না আছে প্রতিপক্ষের জন্য ভুয়ো। দর্শক হলো হোম টিমের 12 নম্বর খেলোয়াড়। প্রতিপক্ষের পায়ে বল গেলে বা ওরা আমাদের প্লেয়ারদের ফাউল করলে বা রেফারি ভুল সিদ্ধান্ত নিলে হুইসেল দিয়ে তাদের কনফিডেন্স লো করার একটা প্রচেষ্টা করা, ক্ষেত্র বিশেষে ভুয়ো দেয়া। নিজের দলের কোনো প্লেয়ার ভালো কোনো পাস দিলে বা ড্রিবল করলে বা ক্লিয়ারেন্স করলে হাততালি দেয়া, এগুলি দর্শকদেরকে 12 ম্যান হিসেবে দেখায়। একটা গোল খাওয়ার পরে ক্রাউড নেতিয়ে গেল, অথচ আমরাও চাইলে সিঙ্গাপুরকে প্রেসারে রাখতে পারতাম। একটা গোল খাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া না, নিজেদের মেন্টালি স্ট্রং করা লাগবে, বিশ্বাস রাখতে হবে নিজের দলের উপর। ইউরোপের ফুটবল ফলো করলে সেল্টিক, ডর্টমুন্ড, লিভারপুল, পিএসজির হোম ক্রাউডকে দেখে চিয়ার করা শেখা উচিত। হামজা পর্যন্ত বিরক্ত ছিল ক্রাউডের উপর, বারবার ইশারা দিয়ে বলছে চিয়ার করে যেতে। ইউরোপের লিগে খেলা উনি এগুলা দেখে অভ্যস্ত। দলে যেহেতু ইউরোপ থেকে প্লেয়ার আসতেছে, ক্রাউডকেও প্লেয়ারদের খুশি রাখতে হবে। সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ ফুটবলে অনেক বেশি ম্যাটার করে। কারণ নাম্বার 5, বিদেশি প্লেয়ারদের দলে আনলেই হবে না, প্রয়োজন উন্নত মানের ফুটবল, যা আসবে সঠিক পরিকল্পনা এবং দক্ষ কোচিং প্যানেলের মাধ্যমে, যা দলকে শক্তিশালী করবে। এমন কোচও দরকার তারা নিজেদের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স দিয়ে ম্যাচের জন্য সঠিক প্ল্যানিং গড়ে তুলতে পারবে এবং খেলোয়াড়দের সঠিকভাবে গাইড করতে পারবে। এই দুইয়ের সমন্বয় ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক মঞ্চে সফলতার আশা করা কঠিন। সিঙ্গাপুরের বিরুদ্ধে হারে বাংলাদেশের ফুটবল বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে কিভাবে শুধু প্লেয়ার নিয়ে আসা ছাড়াও কোচিং স্টাফের মান উন্নয়ন এবং দৃষ্টিভঙ্গি বদলানো যায়। মাঠে জয়ের জন্য দরকার সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিকতা। শুধু প্লেয়ার নয়, পুরো সিস্টেম বদলাতে হবে।